আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। ঢাকা থেকে আপাতত যুদ্ধ বিমানের ঘাঁটি সরানোর কোনো পরিকল্পনা নেই। রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে বিমান বাহিনী আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। আরও জানানো হয়, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার দিন পাইলট তৌকি ইসলামের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত এয়ার কন্ট্রোল এজেন্সির যোগাযোগ ছিল। বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। মাইলস্টোন ট্র্যাজেডির 5 দিন পর আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরল বাংলাদেশ বিমান বাহিনী। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাইলটের সঙ্গে ট্রাফিক কন্ট্রোল রুমের কি কথা হয়েছিল সে বিষয়টি যাচাই করা হচ্ছে। দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটি দায়ী বা পাইলটের কোনো ভুল ছিল কিনা তা তদন্ত শেষে জানা যাবে। তার সর্বশেষ অ্যাকশন কি ছিল এবং জটিলতা ছিল কিনা বা কোনো গোলযোগের সম্মুখীন হয়েছিল কিনা, এই বিষয়গুলো তদন্ত পর্ষদে বিস্তারিতভাবে আসবে এবং আমরা তদন্ত চলাকালীন সময়ে কোনো আলাদা পর্যালোচনা বা মন্তব্য। জানতে চাওয়া হয়, জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান ওড়ানো হয়, আর এমন দুর্ঘটনার পর রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানো হবে কিনা। এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর যদি ট্রেনিং চলমান থাকে, ওই অপারেশনাল বিমানগুলোতেই আমরা ট্রেনিং করে থাকি। বিমান দুর্ঘটনার তদন্তে চীন থেকে প্রতিনিধি দল ঢাকায় আসবে বলেও জানানো হয়। ব্রিফিংয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম জানান, রাজুকের নিয়মকানুন মেনেই দিয়াবাড়ি ক্যাম্পাসের ভবন নির্মাণ করা হয়েছিল। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো 34 জনে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতরাত 1:45টার দিকে 14 বছরের শিশু সাহিল ফারাবি আয়ানের মৃত্যু হয়। নিহতের চাচা জুনায়েদ হাসান জানিয়েছেন, আয়ান মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তারা মিরপুরের মধ্য মণিপুর এলাকার বাসিন্দা। মৃতের বাবার নাম মোহাম্মদ আলী মাসুদ। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানিয়েছেন, আয়ানের শরীর 40% পুড়ে গিয়েছিল। ব্রিফিংয়ে হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন বলেন, এখনও 3 শিশু আইসিইউতে আছেন। কয়েকজন রোগী সুস্থ হয়েছেন। পর্যায়ক্রমে তাদের ছাড়পত্র দেওয়া হবে। আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। বাংলাদেশের মাটি কোনোভাবেই সন্ত্রাসী কাজে ব্যবহার হতে দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস নির্মূলে বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মাটি থেকে প্রতিটি সন্ত্রাসবাদী কার্যক্রম নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতন্ত্রের উত্তরণের জন্য আগামী বছরের সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন ট্রেসি অ্যান জ্যাকবসন। সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন কথা জানান। দুদক মহাপরিচালক আরও জানান, নির্বাচনী প্রশিক্ষণের নামে 7.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এছাড়া সরকারি জমি দখল করে ভাড়ার মাধ্যমে 37.5 কোটি টাকা আত্মসাৎ অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রাদওয়ান মুজিব সিদ্দিক, পিতা ডক্টর শফিক আহমেদ সিদ্দিক, মাতা শেখ রেহানা সিদ্দিক
12,48,00,000 টাকারও বেশি অর্থ অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর আগামী 15 সেপ্টেম্বর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসুর তফসিল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত তফসিল বিবরণীতে বলা হয়, নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে 31 জুলাই, খসড়া ভোটের তালিকা প্রকাশিত হবে 6 আগস্ট। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 14 আগস্ট। আর মনোনয়নপত্র বিতরণ করা হবে 17 থেকে 19 আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে 21, 24 ও 25 আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 31 আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 2 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল 1989 সালে। জুলাই আগস্টের 36 দিনের কার্যক্রমের অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী 3 আগস্ট ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পরিদর্শনে যান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ নেতাকর্মীরা। এ সময় আগামী 3 আগস্ট এর ছাত্র সমাবেশ ঘিরে প্রস্তুতির বিষয় তুলে ধরেন। আগামী 3 আগস্ট এই স্থানে জাতীয় নাগরিক পার্টি সমাবেশ করতে চাইলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তাদের কাছে কোনো লিখিত অনুমতি নেই বলে জানান ছাত্রদল সভাপতি। এ সময় এনসিপিকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাল্যবন্ধু সিফাতুর রহমান। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন। অভিযোগ অনুযায়ী রোববার 8:30-9টার দিকে মিরপুর 1 নম্বরে বন্ধুর সঙ্গে বিবাদে জড়ান তাসকিন। ঘটনার পরপরই বাদী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি জিডি করেন। যদিও পুরো ঘটনাটিকে গুজব বলে দাবি করেছেন পেসার তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান তাসকিন। এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ জানিয়েছে বিষয়টি তদন্তাধীন। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর নিকট এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, যথাযথ তদন্তের পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। আগে ফাইন্ড আউট করে নিই ঘটনাটা কি হয়েছে, সুতরাং আমরা দেখি, তারপরে এটা আলোচনা সাপেক্ষে আমরা ইনভেস্টিগেশন করব। কমিটি ক্রিকেট অপারেশন বলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, উই উইল টেক ইট ভেরি সিরিয়াসলি। এটার আউটকামটা আগে আমরা বুঝে নিই কী হয়েছে, তারপরে নেক্সট কোর্স অফ অ্যাকশনে যাব। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে অযাচিত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুললেন ক্রীড়া সংগঠক আমিনুল হক। ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটিতে অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের জায়গা দেওয়া হয়নি, এমনটাই দাবি সাফজয়ী এই গোলরক্ষকের। এছাড়াও নবগঠিত বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের কার্যক্রম দ্রুতই শুরু হবে বলে জানান তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্দেশ্যে নতুন সরকার গঠনের পরপরই ক্রীড়া ফেডারেশনগুলোর কমিটি বাতিল করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। নির্দেশনা দেওয়া হয় অ্যাডহক কমিটি গঠনের। তবে সেই কমিটি গঠনে স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ আমিনুল হকের। জায়গা হয়নি যোগ্যদের। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রীড়া উপদেষ্টা, তিনি তার মতো করে নিজের মতো করে সাজানোর চেষ্টা করছেন, যারা ক্রীড়াঙ্গন রিলেটেড কেউ না, এবং এখানে আওয়ামী লীগের দোসররা পর্যন্ত রয়েছে। ইতিমধ্যে সেই প্রমাণ সহকারে আমাদের কাছে আছে। তাদেরকে বাদ দিয়ে যারা মাঠের ক্রীড়া সংগঠক, সেই লোকগুলোকে আমরা ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে আনতে চাই। এদিকে দেশব্যাপী সংগঠকদের নিয়ে গঠিত বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের কার্যক্রম দ্রুতই শুরু হবে বলে জানান আমিনুল।
আমরা অলরেডি সারা বাংলাদেশের যারা এই কমিটিতে আছে তাদের নিয়ে বসে আমরা বিভাগীয় কমিটি করে দিয়েছি। বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করা যে আমরা কি ফুটবল টুর্নামেন্ট, কোথায় ক্রিকেট, কোথায় আমাদের যে দেশীয় খেলাগুলো রয়েছে বা ইন্ডিভিজুয়াল যে গেমসগুলো রয়েছে সেই খেলাগুলো যাতে আমরা সারা বছর একটি ক্যালেন্ডারের ভিতরে এনে প্রত্যেকটি জেলার যারা কমিটি রয়েছে তারা উপজেলা এবং ইউনিয়ন লেভেলে সেই খেলাগুলোকে পৌঁছে দেবে। জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনকালে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণের বাইরে রাখার আহ্বান জানান জাতীয় দলের সাবেক ফুটবলার। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার।